এক সময় বিন্ধ্যাচল পর্বতমালার মাঝখানে অবস্থিত একটি সুন্দর রাজ্য ছিল, যার নাম ছিল অভিনবপুর। এই রাজ্যের রাজা বিক্রমাদিত্য তার বুদ্ধিমত্তা এবং বীরত্বের জন্য বিখ্যাত ছিলেন। রাজা ন্যায় বিচার ভালোবাসতেন এবং যার কারণে তার প্রজারাও তাকে ভালোবাসতেন। তার স্ত্রী রানী দামিনী তার সৌন্দর্য এবং ভদ্রতার জন্য সমগ্র রাজ্যে পরিচিত ছিলেন। রানী দামিনী ছিলেন রাজার একমাত্র স্ত্রী এবং রাজা তাকে খুব ভালোবাসতেন। প্রজাদের জীবন ছিল খুব সুখের, কিন্তু রানী দামিনী প্রায়শই একাকী এবং হৃদয়ে উচ্চবিলাসিনী থাকতেন। রাজা তার রাজকীয় কর্তব্য নিয়ে ব্যস্ত ছিলেন, যার কারণে রানী একাকিত্বের মুখোমুখি হতেন। রানী প্রাসাদের বাইরে অবস্থিত চম্পাবনে প্রায়শই বেড়াতে যেতেন। চম্পাবনে এক সাধুর আশ্রম ছিল, যার নাম ছিল স্বামী অম্বিকানন্দ। যখন রানী প্রথমবার সেখানে যান, তখন ঋষি তাকে স্বাগত জানান এবং তার সাথে গভীর আলোচনা করেন। ঋষির বক্তৃতায় এমন আকর্ষণ ছিল যে রানী মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন। রানী দামিনী অজুহাত দেখিয়ে ঋষির আশ্রমে যেতে শুরু করলেন। ঋষি তাকে ধ্যান, যোগ এবং শাস্ত্রের জ্ঞান দিতে শুরু করলেন। কিন্তু এই সম্পর্ক ধীরে ধীরে শারীরিক আকর্ষণে পরিণত হয়। সাধুর রহস্যময় চোখ এবং রানীর একাকী আত্মার মধ্যে একটি গভীর বন্ধন তৈরি হয়, যা লুকোনো সহজ ছিল না। রানী এই সম্পর্ক গোপন রাখার জন্য খুব যত্নবান ছিলেন। রাজা যখন রাজসভায় ব্যস্ত থাকতেন, তখন তিনি ঋষির সাথে দেখা করতেন। মাঝে মাঝে রাতের অন্ধকারেও রানী চুপচাপ প্রাসাদ ছেড়ে ঋষির আশ্রমে চলে যেতেন। রানী রাজার প্রতি এমন আচরণ করত যে তার মনে কখনো কোনো সন্দেহ জাগেনি। তিনি রাজার পূর্ণ যত্ন নিতেন এবং তার সাথে মিষ্টি কথা বলতেন, আর সে রাজার প্রতিটি আদেশ মেনে চলতেন। রাজার মনে হয়েছিল যে রানী তাকে খুব ভালোবাসে। ঋষি অম্বিকানন্দ এবং রানীর মধ্যে এই সম্পর্ক এখন গোপনে বৃদ্ধি পাচ্ছিল। রানীর হৃদয় সাধুর জন্য স্পন্দিত হতে শুরু করল এবং সাধক রানীর সমস্ত ইচ্ছা পূরণ করতেন। রানী দামিনী এবং সাধক অম্বিকানন্দের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। ঋষির ব্যক্তিত্ব এতটাই রহস্যময় ছিল যে রানী তার মধ্যে সম্পূর্ণরূপে ডুবে গিয়েছিলেন। চম্পাবনের সেই আশ্রমটি এখন রানীর জন্য একটি আবাসস্থলে পরিণত হয়েছিল। সেখানে তিনি তার সমস্ত উদ্বেগ এবং প্রাসাদের নিয়মকানুন ভুলে যেতেন। রানী তার চতুরতা দিয়ে প্রাসাদের ভীতদেরও বশ করেছিলেন। যখনই তিনি আশ্রমে যেতে চাইতেন, তখনই তিনি প্রাসাদের ভেতরে কোনো উৎসব বা পূজা আয়োজনের পরিকল্পনা করতেন, যাতে রাজা এবং প্রজারা তাতেই ব্যস্ত থাকে, এবং রানী চুপচাপ ঋষির সাথে দেখা করতে বেরিয়ে যেতেন। রানী প্রাসাদ ত্যাগের সময় এত সাবধানতার সাথে পরিকল্পনা করেছিলেন যে রাজা বিক্রমাদিত্য কখনো কিছু বুঝতে পারেননি। রানী রাজার সাথে 7 বছর কাটিয়েছিলেন, হাসি এবং প্রেমময় কথা দিয়ে তাকে সন্তুষ্ট করেছিলেন। রাজা নিশ্চিত ছিলেন যে রানী সম্পূর্ণরূপে তার প্রতি নিবেদিত প্রাণ। সন্ত অম্বিকানন্দ রানীকে বোঝাতে চেয়েছিলেন যে রানী কেবল সন্তদের কাছেই শান্তি পেতে পারেন। রানী ধীরে ধীরে প্রাসাদের কিছু অলংকার বা মূল্যবান জিনিসপত্র সাধুর হাতে তুলে দিতে শুরু করেন। তিনি ঋষির কাছে মূল্যবান জিনিসপত্র নিয়ে আসতেন এবং বিনিময়ে তার কাছ থেকে মন্ত্র এবং রহস্যময় শক্তির জ্ঞান পেতেন। ঋষি রানীকে আরো বোঝাতেন যে তিনি একজন ঐশ্বরিক আত্মা, আর তাদের এই মিলন ঈশ্বরের পরিকল্পনারই অংশ। রানী এখন ঋষির ওপর পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছিলেন। প্রাসাদের কিছু পুরনো কর্মচারী রানীর আচরণের পরিবর্তন লক্ষ্য করলেন। তার অনুপস্থিতিতে প্রাসাদে গোপন আলোচনা শুরু হয়, কিন্তু রানী এতটাই চালাক ছিলেন যে তিনি প্রতিটি গুজব চেপে রেখেছিলেন। তিনি সেই ভীতদের পুরস্কার এবং কৃতিত্ব দিয়ে তাদের মন জয় করেছিলেন। স্বামী অম্বিকানন্দ রানীর মাধ্যমে প্রাসাদের গোপন তথ্য পেতে শুরু করেছিলেন। রানীর সাহায্যে তিনি তার কিছু লোককে রাজার দরবারে নিযুক্তও করেছিলেন। রাজার এই বিষয়ে কোনো ধারণা ছিল না। চম্পাবনের ঋষি
অম্বিকানন্দ রানীকে সম্পূর্ণরূপে প্রভাবিত করেছিলেন। সাধু অম্বিকানন্দ রানীকে যা কিছু বলতেন, রানী সমস্ত কিছু মানতে শুরু করেছিলেন। সন্ন্যাসী রানীকে বললেন যে রাজার প্রকৃত নিয়ন্ত্রণ তার হাতেই থাকা উচিত। রাজা কেবল একজন অভিনয়কারী। রানী এখন তার মন ও দেহ দিয়ে সম্পূর্ণরূপে সন্ন্যাসীর প্রতি নিবেদিত প্রাণ। এই ধারণার সাথে একমত হতে শুরু করে। ঋষি ধীরে ধীরে রানীকে বুঝিয়ে বললেন যে তিনি যদি চান তাহলে রাজাকে ছেড়ে নিজেই রাজ্যের রানী হতে পারে। এই চিন্তা রানীর মনে স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল। উচ্চাকাঙ্ক্ষা এবং আসক্তি এখন রানীর ভিতরে মিশে গেছে। একদিন সন্ন্যাসী রানীকে বললেন যে এখন আমার প্রাসাদে প্রবেশের সময় এসেছে। তোমার সর্বদা আমার শক্তি অনুভব করা উচিত। রানী গোপনে সন্ন্যাসীকে প্রাসাদের ভেতরে একটি গোপন স্থানে থাকতে অনুমতি দিলেন। রানী প্রাসাদের একটি পুরনো কক্ষ সাজিয়ে সন্ন্যাসীর জন্য উপযুক্ত করে তুললেন। সন্ন্যাসী এখন গোপনে প্রাসাদে থাকতে শুরু করলেন, কিন্তু কেবল রানী এবং তার সব থেকে বিশ্বস্ত দাসী এই বিষয়ে জানতেন। সাধু রাজার দৈনন্দিন কাজকর্ম এবং প্রাসাদের নিয়মকানুন কড়া নজরদারি করতে শুরু করলেন। সাধু রানীর মাধ্যমে রাজা বিক্রমাদিত্যের ওপরও তার ক্ষমতা ব্যবহার করতে শুরু করলেন। তিনি রানীকে কিছু বিশেষ ভেষজ দিতেন, যা তিনি রাজার খাবারে মিশিয়ে তাকে দুর্বল করতে শুরু করেছিলেন। রাজা এখন প্রায়শই ক্লান্ত এবং অসুস্থ বোধ করতে শুরু করলেন, কিন্তু রানী তার প্রেমময় আচরণ দিয়ে রাজাকে বোঝাতে থাকলেন যে এই সবই রাষ্ট্রীয় বিষয়ের অতিরিক্ত চাপের ফল। সাধু এবং রানী এখন প্রতিদিন দেখা করতে শুরু করলেন। রাতের অন্ধকারে যখন প্রাসাদ ঘুমিয়ে থাকত, রানী গোপনে সাধুর ঘরে যেতেন। সেখানে তারা একসাথে বসে কিছু গোপন পরিকল্পনা করতেন, আর ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো গভীর হল। সাধু রানীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে এমন ক্ষমতা দেবেন যে তিনি সমগ্র রাজ্যে সবচেয়ে শক্তিশালী মহিলা হয়ে উঠবেন। রানী এই প্রলোভনসুলভ প্রতিশ্রুতিতে সম্পূর্ণরূপে আটকা পড়েছিলেন। রাজপ্রাসাদের কিছু অনুগত মন্ত্রী এবং সৈন্য এখন রাজার অবনতিশীল অবস্থা এবং রানীর অদ্ভুত আচরণ নিয়ে নিশ্চিত হয়ে উঠেছিল। তারা রাজাকে সতর্ক করার চেষ্টা করেছিলেন, কিন্তু রানী তা করতে দেননি। স্বামী অম্বিকানন্দ রানীকে বললেন, তোমার জীবন এখন শুধু আমার এবং আমাদের মধ্যে আরেকটি সম্পর্ক তৈরি হওয়া উচিত। রানী, যিনি সাধুর কথা এবং ক্ষমতায় সম্পূর্ণরূপে মোহিত ছিলেন, এমনকি তার প্রতি বিশ্বাসী হয়ে উঠেছিলেন। সাধু রানীকে বললেন যে এই গর্ভাবস্থা তার পরিকল্পনার অংশ ছিল। তাদের সম্পর্ক যাতে আরো পবিত্র হয় এবং রাজার ক্ষমতার ঊর্ধ্বে উঠে আসে, সেই জন্য ঋষি তার তন্ত্রমন্ত্রের শক্তি ব্যবহার করে রানীকে গর্ভবতী করে, যার কারণে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। রানী এখন আত্মবিশ্বাসী হয়ে উঠলেন যে সাধুর সন্তান কেবল ঐশ্বরিকই হবে না, বরং রাজা বিক্রমাদিত্যের চেয়েও বেশি শক্তিশালী হবে তার রাজ্য নিয়ন্ত্রণ করার জন্য। এই পরিকল্পনার পেছনে একটি গভীর ষড়যন্ত্র ছিল। সেখানে সাধু এবং রানী উভয়ই রাজাকে পরাজিত করার পর তাদের সন্তানকে রাজ্যের পরবর্তী শাসক বানাতে চেয়েছিলেন। রাজা বিক্রমাদিত্য, যিনি এখন দুর্বল এবং অসুস্থ ছিলেন, ধীরে ধীরে বুঝতে শুরু করলেন যে রানীর আচরণ বদলে গেছে। রাজা আরো বুঝতে পারলেন যে রানীর ভেতরে লুকিয়ে আছে গভীর উদ্বেগ এবং ধূর্ততা। একদিন রাজা মহেশ্বরকে বললেন, মহেশ্বর, আমার মনে হচ্ছে রানী আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। আমি বুঝতে পারছি না কেন তিনি বদলে গেছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে ঋষি অম্বিকানন্দের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। মহেশ্বর রাজাকে বললেন, মহারাজ, আমি আপনাকে পুরো সত্যিটা বলবো। রানী এবং ঋষির মধ্যে একটি গোপন সম্পর্ক ছিল এবং এখন এই বিষয়টি আরো বেড়েছে। ঋষির দ্বারা রানী গর্ভবতী হয়েছে এবং এই সবই তার ষড়যন্ত্রের অংশ। রাজা বিক্রমাদিত্য এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। সে বুঝতে পারলেন যে রানী এবং সন্ন্যাসীর মধ্যে বড় কিছু একটা চলছে, আর এখন তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে কোনো বড় পদক্ষেপ নিতে পারছিল না। রাজপ্রাসাদের কিছু লোক এখন রানী এবং সাধুর কার্যকলাপ সম্পর্কে জানতে শুরু করেছিলেন। একজন গুপ্তচর,
যিনি সর্বদা প্রাসাদের মধ্যে গোপনে কাজ করতেন, একদিন রানী এবং সন্ন্যাসীর সাক্ষাৎ প্রত্যক্ষ করলেন। গুপ্তচর রানী এবং সন্ন্যাসীর একান্তে কথা বলতে শুনলেন। তারা দুজনে একসাথে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিলেন, যেখানে রানীর গর্ভবতী হওয়া বিষয়টি প্রধান ছিল। গুপ্তচর যাই শুনুক না কেন, সে তাৎক্ষণিকভাবে মহেশ্বরকে জানানোর জন্য প্রাসাদে পাঠিয়ে দেন। মহেশ্বর সেই তথ্য রাজা বিক্রমাদিত্যকে জানালেন এবং রাজা পুরো সত্যটি জানতে পারলেন। গুপ্তচর রাজাকে বললেন, মহারাজ, আমি শুনেছি যে রানী এবং সাধুর মধ্যে একটি গোপন সম্পর্ক রয়েছে এবং রানী এখন সাধুর গর্ভবতী। এই শিশুটি কেবল সাধুর প্রতীকই নয়, রাজ্যের শক্তি এবং শক্তির প্রতীকও হয়ে উঠবে। রাজা বিক্রমাদিত্য এখন সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে এই পরিস্থিতি সহ্য করতে পারছিল না। রাজা বিক্রমাদিত্যের হৃদয়ে এখন কেবল একটিই চিন্তা, সে কি আবার একইভাবে তার রাজ্যের পরিচালনা করতে পারবে যেমনটা সে আগে করত। কিন্তু রাজার সন্দেহ এখন সম্পূর্ণ সঠিক বলে প্রমাণিত হল। রাজা বিক্রমাদিত্য, যিনি এখন তার রাজ্য এবং তার স্ত্রীর ষড়যন্ত্রের সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত ছিলেন, তিনি এই তথ্যটি তার হৃদয়ে গোপন রেখেছিলেন। তিনি চাননি যে প্রজারা এবং প্রাসাদের অন্যান্য লোকেরা এই সত্যটি জানুক, কারণ এতে রাজ্যের অরাজকতা ছড়িয়ে পড়তে পারে। কিন্তু রাজা এখন বিকল্প খুঁজছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে রানী এবং সন্ন্যাসীর ষড়যন্ত্র এতটাই জটিল হয়ে উঠেছে যে তাকে তার ক্ষমতার অন্য রূপ গ্রহণ করতে হবে। মহেশ্বর, যিনি রাজার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, তিনি এখন তার পরিকল্পনা তৈরি করলেন। তিনি রাজাকে পরামর্শ দিতে এগিয়ে এলেন এবং বললেন, মহারাজ, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব একটি শক্তিশালী পদক্ষেপ নিতে হবে রানী এবং সন্ন্যাসীর দ্রুততার অবসান ঘটাতে। আমাদের গোপনে তাদের ধ্বংস করতে হবে। মহেশ্বর রাজাকে বললেন, মহারাজ, আমাদের রাজপ্রাসাদের ভেতরে কাউকে পাঠাতে হবে রানী এবং ঋষির কথা প্রকাশ করার জন্য, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে তারা যেন তাদের দুজনের ষড়যন্ত্র সম্পর্কে অবগত না থাকে। তাদের আত্মবিশ্বাস ভাঙতে আমাদের এই পদক্ষেপ নিতে হবে। বিক্রমাদিত্য মহেশ্বরের কথা শুনলেন এবং তার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। মহেশ্বর প্রাসাদের ভেতরে আরেকজন গুপ্তচর নিযুক্ত করলেন, যিনি রানী এবং ঋষির কার্যকলাপের উপর নজর রাখবেন। সাধু অম্বিকানন্দের ষড়যন্ত্র এখন আরো গভীর হয়ে উঠেছে। রানী কেবল বরাবর সাধু থেকে তার গর্ভাবস্থা লুকিয়ে রাখেননি, বরং এটিকে একটি প্রতীক হিসেবে বিবেচনা করতে শুরু করলেন যে তিনি ক্ষমতার সর্বোচ্চ আসনে পৌঁছতে চলেছেন। সাধু তাকে আরো আশ্বস্ত করলেন যে তাদের সন্তান কেবল তাদের নয়, এই রাজ্যের ভবিষ্যৎ হবে। তারা দুজনেই এখন রাজ্য দখলের জন্য আরো বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। ঋষি রানীকে বললেন যে তার সন্তান হবে তার রাজ্যের ভবিষ্যৎ। আমরা একসাথে এই রাজ্য শাসন করব এবং রাজা বিক্রমাদিত্যকে ভুলে যাব। রানী সাধুর কথা বিশ্বাস করলেন এবং তাকে হৃদয় দিয়ে তার পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করলেন। যে গুপ্তচর প্রাসাদের ভেতরে লুকিয়েছিল, সে রানী এবং ঋষির কার্যকলাপের উপর নজর রেখেছিলেন। এবার তিনি মহেশ্বরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তিনি বললেন যে রানী এবং ঋষি একটি গোপন বৈঠক করেছিলেন, যেখানে তারা দুজনেই একসাথে রাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার এবং রাজ্যের উপর তাদের শাসন প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছিলেন। গুপ্তচরটি আরো জানালেন যে রানী ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন যে রাজা বিক্রমাদিত্য এখনো বেঁচে আছেন কিনা। মহেশ্বর রাজা বিক্রমাদিত্যকে এই সমস্ত কথা জানালেন এবং রাজা এখন সিদ্ধান্ত নিলেন যে তিনি ঋষি এবং রানীর ষড়যন্ত্র ফাঁস করে দেবেন। কিন্তু রাজার শারীরিক অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি একা এই সব করতে পারতেন না। তিনি মহেশ্বরকে বললেন, মহেশ্বর, এখন সময় এসেছে যখন আমাদের তাদের মুখোমুখি হতে হবে, আর আমরা একসাথে এই কাজটি করব। সাধু অম্বিকানন্দ এখন সম্পূর্ণরূপে পরাজিত। সে এবং রানী এখন রাজ্যের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। সাধু রানীকে বললেন যে এখন কেউ রাজা বিক্রমাদিত্যকে বাঁচাতে পারবে না।
একসাথে আমরা এই রাজ্যের পরবর্তী শাসক হব। ঋষি এবং রানীর পরিকল্পনা এখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা রাজা বিক্রমাদিত্যকে সম্পূর্ণরূপে সিংহাসনচ্যুত করার পরিকল্পনা করেছিলেন এবং তাদের সন্তান রাজ্যের নতুন শাসক হবে। রাজা বিক্রমাদিত্য, যিনি এখন প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে ছিলেন, সে তার সমস্ত শক্তি ব্যবহার করে শেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। তিনি জানতেন যে এই সময়ে যদি তিনি কোনো বড় পদক্ষেপ না নেন তাহলে তার রাজ্যের মর্যাদা চিরতরে বিপদের মুখে পড়বে। মহেশ্বর রাজাকে বললেন যে, মহারাজ, এই ষড়যন্ত্র এখন প্রকাশ্য। যদি আমরা এখন এটি বন্ধ করতে সফল না হই তাহলে এই রাজ্য আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হবে। রাজা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মহেশ্বরকে বললেন, আমরা এই ষড়যন্ত্রের অবসাদ ঘটাবো, এমনকি যদি এর জন্য আমাকে আমার জীবনও দিতে হয়। রাজা বিক্রমাদিত্য, যিনি প্রাসাদ এবং জনগণের মধ্যে একজন শক্তিশালী এবং ন্যায়পরায়ণ শাসক হিসেবে বিবেচিত ছিলেন, বাস্তবে তিনি ততটা দুর্বল এবং অসুস্থ ছিলেন না যতটা সবাই ভাবছিলেন। এটা ছিল একটি গভীর ষড়যন্ত্রের অংশ। আসলে রাজাকে প্রতারণার মাধ্যমে অসুস্থ করা হয়েছিল, যাতে সন্ন্যাসী রানী দামিনীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন এবং সে গর্ভবতী হতে পারে। সাধু অম্বিকানন্দের সাথে এই সমস্ত কিছু রাজাকে তার জালে আটকে ফেলেছিলেন। ঋষি জানতেন যে রানীকে গর্ভবতী করার পরেই তিনি তার সম্পূর্ণ ষড়যন্ত্র চূড়ান্ত করতে পারবেন। কিন্তু ঋষি এই ষড়যন্ত্রটি এত গোপন এবং কার্যকরভাবে পরিকল্পনা করেছিলেন যে রাজা বিক্রমাদিত্য তা বোঝার সুযোগ পাননি। সাধু ইচ্ছাকৃতভাবে রাজা বিক্রমাদিত্যকে অসুস্থ করে তুলেছিলেন। সে রানীকে বলেছিলেন যে যদি সে রাজাকে দুর্বল করে তাহলে সে সহজেই তাকে সাধুর সাথে মিলিত করতে রাজি হবে। সাধু তার তন্ত্রমন্ত্র ব্যবহার করে রাজার শরীরে এমন রোগ প্রবর্তন করলেন যা তার আগে ছিল না। এই রোগটি এত নীরবে এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল যে কোনো ডাক্তার বা চিকিৎসক এটি সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হননি। রানী, যিনি এখন সাধুর প্রতিটি নির্দেশ অনুসরণ করেছিলেন, ধীরে ধীরে রাজার জন্য এমন পরিবেশ তৈরি করেছিলেন যার ফলে সে দুর্বল হয়ে পড়ে এবং আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাজা বিক্রমাদিত্য তার দুর্বলতা বুঝতে পেরেছিলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না যে এই সবই সাধু এবং রানীর মধ্যে একটি ষড়যন্ত্রের অংশ। রাজা বিক্রমাদিত্যের শরীর যখন সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ে তখন রানী ঋষির সাথে একটি গোপন রাত কাটান। এই রাতটি রাজার জন্য একটি বড় পরিবর্তনের কারণ হয়ে ওঠে। রানীকে গর্ভবতী করার পর সাধু পুরো পরিকল্পনাটি অদৃশ্যভাবে সম্পন্ন করে। কেউ জানতো না যে এই ঘটনাটি রানী এবং সাধুর মধ্যে ঘটেছে, কারণ রানী এটা গোপন রেখেছিলেন। ঋষি রানীকে বললেন যে এখন তুমি সম্পূর্ণরূপে আমার সাথে, তোমার সন্তান আমাদের ষড়যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এখন তুমি আর আমি একসাথে এই রাজ্য দখল করব। রানী, যিনি ইতিমধ্যেই সাধুর ফাঁদে আটকা পড়েছিলেন, এখন তার কথা পুরোপুরি বিশ্বাস করতে শুরু করলেন। তিনি ঋষিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি রাজ্যের সম্পূর্ণ ক্ষমতা তার সন্তানের হাতে তুলে দেবেন, যাতে তারা উভয়ই রাজ্যকে তাদের নিয়ন্ত্রণে আনতে পারে। রাজা বিক্রমাদিত্য, যিনি এখন সম্পূর্ণ দুর্বল এবং অক্ষম হয়ে পড়েছিলেন, হঠাৎ একদিন মহেশ্বরের সাথে দেখা করতে এসে বললেন, মহেশ্বর, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে। আমি আর আগের মতো শক্তিশালী বোধ করছি না, আর আমার ভয় হচ্ছে যে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মহেশ্বর, যিনি এখন পুরো সত্যটি জানতেন, রাজার কাছে সত্য বলার সাহস সে করতে পারল না। কিন্তু রাজার সন্দেহ দেখে মহেশ্বর ধীরে ধীরে পরিকল্পনা করলেন রাজাকে বলবেন যে এই সবই এক গভীর ষড়যন্ত্রের অংশ। একদিন রাতে একজন প্রাসাদ গুপ্তচর রানী এবং সন্ন্যাসীর মধ্যে একটি গোপন বৈঠক প্রত্যক্ষ করে। এই বৈঠকে তারা দুজনেই তাদের ভবিষ্যৎবাণী এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। গুপ্তচর শুনতে পেল যে রানী সন্ন্যাসীকে বলেছেন, রাজা বিক্রমাদিত্য এখন আমাদের কিছুই করতে পারবেন না। আমি এখন সম্পূর্ণরূপে তোমার পাশে আছি এবং আমার সন্তান হবে আমাদের রাজ্যের ভবিষ্যৎ। গুপ্তচরটি মহেশ্বরকে এইসব বলল এবং মহেশ্বর তৎক্ষণাৎ রাজাকে সবটা বলার সিদ্ধান্ত নিলেন। রাজা বিক্রমাদিত্য এখন পুরোপুরিভাবে বুঝতে পেরেছিলেন যে তাকে এক ভয়ানক ষড়যন্ত্রের অংশ করা হয়েছে, যার পরিকল্পনা ছিল তার দুর্বলতা এবং রানীর গর্ভাবস্থাকে কাজে লাগানো। রাজা বিক্রমাদিত্য এখন পুরো সত্যটি জানতে পারলেন।
তিনি মহেশ্বরকে বললেন, মহেশ্বর, এই ষড়যন্ত্র এত গভীর যে এখনই আমাদের এটি বন্ধ করতে হবে। আমার শক্তিগুলো আবার জাগ্রত করতে হবে। আমাদের এই রহস্য উন্মোচন করতে হবে। আর সাধু এবং রানী তাদের প্রতিটি পদক্ষেপের জন্য শাস্তি পাবে। রাজা বিক্রমাদিত্য এখন সম্পূর্ণ সত্য জানতেন এবং তার সংকল্প আরো দৃঢ় হয়ে ওঠে। তিনি জানতেন যে এটি তার জন্য সবচেয়ে কঠিন সময়, কিন্তু যদি সে এই সময়ে সঠিক উপায়ে মোকাবিলা করেন তাহলে সে কেবল তার হারানো শক্তি ফিরে পাবেন না, বরং তিনি রাজ্যের ওপর সাধু এবং রানীর ষড়যন্ত্র প্রকাশ করতে পারবে। রাজা মহেশ্বরকে বললেন, মহেশ্বর, এখন আমি আমার হারানো শক্তি আবার অনুভব করতে চাই। আমার এমন একটি পরিকল্পনা দরকার যার সাহায্যে আমি সাধু এবং রানীকে তাদের নিজস্ব ফাঁদে আটকাতে পারি। আমরা তাদের বুঝতে দেব না যে এখন আমরা তাদের পরাজিত করব, কিন্তু আমরা আসলে তাদের নিজেদের খেলায় তাদের হারাতে যাচ্ছি। মহেশ্বর রাজার কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি আস্তে আস্তে বললেন, মহারাজ, আপনার পরিস্থিতি এতটাই নাজুক যা আমাদের একটি বিশেষ ধরনের কৌশলের প্রয়োজন হবে। আমাদের প্রথমে তাদের বোঝাতে হবে যে আমরা সম্পূর্ণরূপে হেরে গেছি। এরপরে যখন তারা তাদের পূর্ণ শক্তি প্রদর্শন করবে তখনই আমাদের তাদের মুখোমুখি হতে হবে। রাজা বিক্রমাদিত্য মহেশ্বরের পরামর্শে কাজ শুরু করেন। তিনি তার প্রাসাদের সমস্ত প্রধানমন্ত্রী এবং সহকারী কর্মকর্তাদের ডেকে পাঠান, যাদের তিনি বিশ্বাস করতেন। তিনি তাদের পরিকল্পনা দিয়েছিলেন যে প্রাসাদের নিরাপত্তা বৃদ্ধি করবে এবং ঋষি এবং রানীর মধ্যে কোনো সন্দেহজনক কার্যকলাপ না ঘটে তা নিশ্চিত করবেন। রাজা তার দরবারে গুজব ছড়াতে শুরু করেন যে তিনি আর তার অসুস্থতা থেকে সেরে উঠতে পারবেন না আর তার মৃত্যু শীঘ্রই হতে পারে। এই গুজব রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করে। রাজা বিক্রমাদিত্যের এই পদক্ষেপটি অত্যন্ত চালাকির সাথে নেওয়া হয়েছিল। সে ইচ্ছাকৃতভাবে তার অবস্থাকে ছোট করে দেখল, যাতে রানী এবং সন্ন্যাসী মনে করেন যে তাদের জয় সহজ। ঋষি এবং রানী এখন তাদের লক্ষ্যের খুব কাছাকাছি অনুভব করলেন। গর্ভবতী হওয়ার পর রাজার কাছ থেকে সম্পূর্ণ দূরে সরে যাওয়া রানী এখন সন্ন্যাসীর সাথে রাজ্য দখলের জন্য তার সমস্ত শক্তি নিয়োগ করেছিলেন। ঋষি রানীকে বললেন, এখন আমাদের হাতে সবকিছু থাকবে। রাজা বিক্রমাদিত্যের দুর্বলতার সুযোগ নেওয়ার সময় এসেছে। রানী সাধুর সাথে মিলে রাজার বিরুদ্ধে তার ষড়যন্ত্র আরো বাড়িয়ে তোলেন। তাদের দুজনের বিশ্বাস ছিল যে রাজা বিক্রমাদিত্য এখন সম্পূর্ণ দুর্বল হয়ে পড়েছে আর তার শেষ ঘনিয়ে এসেছে। রাজা বিক্রমাদিত্য তার সম্পূর্ণ ক্ষমতা লোকানোর জন্য একটি গোপন ব্যবস্থার সাহায্য নিয়েছিলেন, যার ফলে সে ধীরে ধীরে তাদের হারানো শক্তি ফিরে পেতে শুরু করে। মহেশ্বর তাকে বলেছিলেন যে সাধুর তন্ত্রমন্ত্রের শক্তি আসলে রাজার শক্তি ধ্বংস করার জন্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু রাজা এর বিরুদ্ধে একটি বিশেষ ব্যবস্থা ব্যবহার করেছিলেন। এই ব্যবস্থাটি সন্ন্যাসী এবং রানীর ব্যবস্থার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। রাজা আগের মতোই শক্তিশালী বোধ করতে শুরু করলেন। তার শরীর আগের মতোই শক্তিশালী হয়ে উঠল এবং তিনি আবার নিজেকে একজন মহান যোদ্ধা বলে মনে করতে লাগলেন। এখন সে তার কৌশল চূড়ান্ত করার জন্য প্রস্তুত ছিলেন। রাজা বিক্রমাদিত্য একটি চূড়ান্ত সভা ডাকলেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মন্ত্রী, কর্মকর্তা এবং রাজ্যসভার সদস্যরা এই সভায় যোগ দিয়েছিলেন। রানী এবং সন্ন্যাসীকেও ডাকা হয়েছিল, কিন্তু তারা দুজনেই বুঝতে পারছিল না যে রাজা হঠাৎ এত তাড়াতাড়ি এত অসুস্থ হয়ে উঠবেন। রাজা সমাবেশে ঘোষণা করলেন, প্রিয় সভাসদগণ, আজ আমি তোমাদের বলতে যাচ্ছি যে আমি ছলনা করে আমার দুর্বলতা তোমাদের কাছে উপস্থাপন করেছি। এই সবই আমার ষড়যন্ত্র ছিল, যাতে আমি সাধু এবং রানীর ধূর্ততা প্রকাশ করতে পারি। সবাই হতবাক হয়ে গেলেন। রাজা এখন তার সম্পূর্ণ পরিকল্পনা প্রকাশ করলেন। বললেন যে ঋষি এবং রানী একটি জটিল চক্রান্ত করেছেন, যার মধ্যে ছিল রানীকে গর্ভবতী করা এবং রাজাকে দুর্বল করা। রানী এবং ঋষির চোখে এখন ভয়। তাদের সম্পূর্ণ পরিকল্পনা ভেস্তে গেল। রাজা বিক্রমাদিত্য তাদের বন্দির নির্দেশ দিলেন এবং রাজ্যের সবচেয়ে বড় কারাগারে রাখার জন্য অনুরোধ করলেন। রাজা রানীকে আরো বললেন যে তুমি আমার সাথে এবং আমার লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ, এখন তোমাকে এর মূল্য দিতে হবে।
রাজা আদেশ দিলেন যে ঋষিকে রাজ্যের বাইরে এক বনে নির্বাসিত করা হোক, যেখানে তিনি জাদুবিদ্যার মাধ্যমে তার ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। রানীকে প্রাসাদে বন্দী করা হয়েছিল, কিন্তু তার শাস্তি আরো কঠোর ছিল। তাকে তার কৃতকর্মের জন্য প্রকাশ্য রাজার কাছে ক্ষমা চাইতে হয়েছিল। রানী তার কৃতকর্মের জন্য গভীর লজ্জিত বোধ করেছিলেন। তিনি রাজার সামনে এসে বললেন, মহারাজ, আমি আপনাকে উপেক্ষা করে সন্ন্যাসীর ফাঁদে আটকে পড়ে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। এখন আমি বুঝতে পেরেছি যে এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। দয়া করে আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। রাজা বিক্রমাদিত্য, যিনি এখন আগের চেয়ে জ্ঞানী এবং ধৈর্যশীল হয়ে উঠেছিলেন, তিনি রানীকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়। তবে রানীর শাস্তি ছিল যে তাকে তন্ত্রমন্ত্র থেকে সম্পূর্ণ দূরে রাখা হবে এবং রাজ্যের মহিলাদের শিক্ষিত করার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হবে, যাতে সে তার ভুল থেকে শিক্ষা নিতে পারে এবং রাজ্যের কল্যাণের অবদান রাখতে হবে। রাজা বললেন, তুমি অনেক বড় ভুল করেছ, কিন্তু এখন তোমার কাছে সুযোগ আছে তোমার অবস্থার উন্নতির জন্য। আমি আশা করি তুমি এই রাজ্যের মহিলাদের জন্য কিছু একটা করবে। সাধু অম্বিকানন্দকে নির্বাসনে পাঠানো হয়েছিল। সে শাস্তিকে তার পরাজয় হিসেবে মেনে নিয়েছিলেন। সে জানতো যে সে আর কখনোই তার ক্ষমতা ফিরে পাবে না। তার সেই ক্ষমতা, যা একসময় রাজা বিক্রমাদিত্যকে দুর্বল করে দিতে সক্ষম ছিল, এখন এটা তার একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। ঋষি একটা বনে থাকার সিদ্ধান্ত নেয়। এখন তিনি কেবল তার অতীতের ভুল এবং জাদুবিদ্যার জন্য অনুশোচনা করেন, কারণ তিনি বুঝতে পারেন যে তিনি তার আসল শক্তি হারিয়ে ফেলেছেন, যা তিনি সত্য পথে চলতে ব্যবহার করতে পারতেন। রাজা বিক্রমাদিত্য তার শক্তি ফিরে পান এবং রাজ্যের শান্তি এবং সমৃদ্ধি আনার জন্য অনেক সংশোধনমূলক পদক্ষেপ নেন। তিনি জানতেন কিভাবে রাজ্যকে আবার একত্রিত করতে হবে, আর জনগণের অবস্থা ফিরিয়ে আনতে হলে তাকে হৃদয় দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। রাজা অম্বেশ্বরকে ডেকে বললেন, আমরা আমাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ধ্বংস করে দিয়েছি, কিন্তু এখন আমাদের এগিয়ে যেতে হবে এবং রাজ্যের সংস্কারের জন্য নতুন করে শুরু করতে হবে। আমাদের জনগণের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কেউ আবার আমাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে। মহেশ্বর মাথা নিচু করে বললেন, মহারাজ, আপনার শক্তি এবং বুদ্ধিমত্তা রাজ্যকে রক্ষা করেছেন। একসাথে রাজ্যের রানী দামিনীকে এক নতুন আশা, দিক নির্দেশনা দেব, যিনি ইতিমধ্যেই তার ভুলের জন্য অনুতপ্ত। তিনি এখন প্রাসাদে এক নতুন ভূমিকা পালন করছিলেন। তিনি মহিলাদের শিক্ষিত করতে শুরু করেছিলেন এবং সময়ের সাথে সাথে তিনি বুঝতে পেরেছিলেন যে তার ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ। তিনি এখন তার ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন এবং তার কর্ম সংশোধনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। রাজা বিক্রমাদিত্য কেবল তার হারানো ক্ষমতা ফিরে পাননি, বরং রাজ্যের কল্যাণের জন্য অনেক সংস্কারও করেছিলেন। তিনি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন, দুর্নীতি তার মূল থেকে নির্মূল করা হয়েছিল এবং জনগণকে শাশ্বত করে যে তিনি তাদের সাথে আছেন। রাজ্য এখন আগের থেকে আরো সমৃদ্ধ এবং সুখী হয়ে উঠেছে। রাজা বিক্রমাদিত্য এবং রানী দামিনী উভয়ে একটি নতুন অধ্যায় শুরু করেছিলেন, যেখানে তারা রাজ্যের অগ্রগতির জন্য একসাথে কাজ করেছিলেন। যদিও রানী তার ভুল স্বীকার করেছিলেন, কিন্তু এখন সে তার জীবনের উদ্দেশ্যকে সঠিক পথে নিয়ে যাচ্ছিল। রাজা বিক্রমাদিত্য এই বলে শেষ করলেন, আমরা আমাদের শত্রুদের পরাজিত করেছি, কিন্তু আসল জয় তখনই হবে যখন আমরা নিজেদের এবং আমাদের রাজ্যের উন্নতি করতে পারব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।